জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নগর ভবনে ৬৫ তালা ঝুলিয়েছেন ইশরাকের সমর্থকেরা, সেবা ব্যাহত। কারও দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না, বললেন নজরুল ইসলাম খান। বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে চালাতে হবে, বললেন জুনায়েদ সাকি। আওয়ামী লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ দেখছেন রিজভী। জাতীয় যুবশক্তির নেতৃত্বে আতিকুর, জাহেদুল ও ফরাদ। জবির যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সার্জিসের। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করেছেন বাম গণতান্ত্রিক জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রধান কার্যালয়ে নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারা নগর ভবনে মোট ৬৫ তালা লাগিয়েছেন বলে জানা গেছে। এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার ১৭ মে সকাল ৯টার দিকে নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আজ তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী বর্ণাঢ্য বিক্ষোভ করেন তার সমর্থকেরা। বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহেদী নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন। কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটি পালন করেছেন। তাদের কেউ নগর ভবনে ঢুকতে পারছে না। নগর ভবনে স্থানীয় সরকার বিভাগীয় অফিস রয়েছে। এখানেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অফিস করেন। তালা ঝুলিয়ে দেওয়ার কারণে এই অফিসেরও সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারও দল গোছানো কিংবা বন্ধু জোগানের জন্য সময় লাগলেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিলম্বিত হতে পারে না। তিনি বলেন, ভোট দেওয়া জনগণের মৌলিক মানবাধিকার। এই অধিকার ফিরিয়ে দিতেই হবে। আজ শুক্রবার ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত শোষণমুক্ত সমাজ গঠনে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। সভায় নজরুল ইসলাম খান বলেছেন, কারও দল গোছানোর জন্য সময় দরকার, কারও বন্ধু জোগানোর জন্য সময় দরকার, কিন্তু তার জন্য জনগণের ভোট দেওয়া যে মৌলিক মানবাধিকার বিলম্বিত হবে এটা হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে বিচার সংস্কার ও নির্বাচন এই তিন বিষয় একসঙ্গে চালাতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আজ শুক্রবার ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধানের উদ্দেশ্যে জুনায়েদ সাকি বলেন, বিচার সংস্কার ও নির্বাচন এই তিন বিষয় একসঙ্গে চালিয়ে বাংলাদেশকে একটি যথার্থ উত্তরণের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে। বিচার সংস্কার ও নির্বাচন তিনটে একসঙ্গে চালাতে হবে। এই তিনটার সঙ্গে কোনো ধরনের বিরোধ জনগণ মানবে না। কাজেই এই তিনটাকে একসঙ্গে চালানো নিয়ে যত সমস্যা হচ্ছে সেগুলো দ্রুত সমাধান, জনগণের ঐক্য ফিরিয়ে আনুন। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার ১৫ মে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন। বাণীতে বিএনপির মহাসচিব বলেন,
৪৯ বছর আগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা ঐতিহাসিক লং মার্চে অংশ নিয়ে ফারাক্কার অভিমুখে যাত্রা শুরু করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পানি ন্যায্য হিস্সা আদায়। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে অভিন্ন ৫৪টি নদীর পানি প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে নষ্ট হচ্ছে কৃষিজমি, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য ও পরিবেশ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক ফারাক্কা দিবস আজও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তার আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। জোবায়দার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবী এস এম শাহজাহান বলেন, আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২২ সেপ্টেম্বর জোবায়দা রহমানের সাজা স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আপিল দায়েরের শর্তে ১ বছরের জন্য ওই সাজা স্থগিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীদের শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাম্য হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনে অংশ নিয়ে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, শাহবাগের জাতীয় সঙ্গীত বন্ধনের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি ফেসবুক পোস্ট দিয়েছিল। এইটাই কি তাকে হত্যার কারণ? বিএনপির এই নেতা বলেন, বিগত ১৬ বছর ছাত্রলীগের নিপীড়ন নির্যাতন দেখেছি, এখন তো তারা নেই, তাহলে এখনো কেন ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে? পুলিশকে গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে হবে। এর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নতুন সহযোগী সংগঠক হিসেবে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটেছে। এতে আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর ইসলাম, সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফারাদ হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার ১৬ মে শহীদ আবরার ফারাদ অ্যাভিনিউয়ে সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ বেলা ৩টার দিকে অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৫:৩০টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ কমিটির ঘোষণা দেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে লিপ্ত ছিল তাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছিল। সেই এনসিপির সহযোগী সংগঠক হিসেবে যুবশক্তির আত্মপ্রকাশ ঘটেছে। গতানুগতিক রাজধানীর বাহিরে দেশের উন্নয়নে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে কাজ করবে এই জাতীয় যুবশক্তি। মোট ১৩১ সদস্য বিশিষ্ট জাতীয় যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ২৯ জনের নাম প্রকাশ করে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুবশক্তির নাহিদ, বুশরা, রাজীব বিন, জামাল তুহিন প্রমুখ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন তা নিয়ে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ বৃহস্পতিবার 15 মে বেলা 3:30টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। সেই প্রশ্নে সার্জিস লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদের আবার রাস্তায় নামতে হলো কেন? তিনি আরও লেখেন, বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ে চাষ করা হচ্ছে, অথচ ঢাকার বুকে দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে, একাডেমিক স্পেসও চাহিদার তুলনায় নেই বললে চলে। পোস্টে তিনি লেখেন, অথচ সেই সদরঘাট এলাকার এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, সেটি ঢাকার বসবাসের সবচেয়ে অনুপযোগী একটি জায়গা, যেখানে হাজার হাজার শিক্ষার্থী কিভাবে থাকবে এবং থাকে এগুলো নিয়ে কি কারো মাথা ব্যথা নাই? সার্জিস তার ফেসবুক পোস্টে বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশ অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী লীগের দখলদাররা, কিন্তু এখন কেন তারা তাদের জায়গা কিংবা গণভবনগুলো ফিরিয়ে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুত গতির সাথে করা হচ্ছে না? কেন একনেকে এখনও সেই বিল পাস হচ্ছে না? তিনি বলেন, শিক্ষার্থীদের তো বুকের তাজা রক্ত দিয়ে এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তাদের জন্য আলাদা কি হলো? কোনো সংস্কার করা হলো? কোনো সুযোগ সুবিধা বাড়লো?